নমস্কার, আমি শিখা মুখার্জি কলকাতা থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আজকে তৃতীয় পর্ব শুরু করছি দর্শন পর্ব দিয়ে। দরজার সামনে সিঁড়ির নিচে দিয়ে শায়িত ফোয়ারার মতো করে মাটির সঙ্গে সমান্তরাল ক্ষীণধারায় ঝিরঝিরিয়ে জল বেরিয়ে আসছে, যাত্রীদের পা ভিজিয়ে দিচ্ছে। প্রথমেই বিরক্তি হলো, কি জ্বালা, পা কাদা কাদা হয়ে গেল। তারপরে হঠাৎ সন্দেহ হয়, এ বুঝি আচমনের অঙ্গ, পা দুটি জোর করে ধুইয়ে নেওয়া হচ্ছে মন্দিরে প্রবেশের আগে। মন্দিরে ঢুকতে গেলে বিশাল রূপোর তোরণ পার হতে হয় দু একটা, গুনিনি ঠিক কতগুলো। অত মোটাসোটা রূপোর পাত বাঁধানো উঁচু চওড়া চৌকাঠ পা দিয়ে মারাতে মাথা ঘোরে। কথাটা বলতেই বাসু সগর্বে বললেন, এর পরেরটা তো সোনার চৌকাঠ, খাঁটি সোনার তোরণ। বেজায় রাগ হয়ে গেল, সোনার রূপ বুঝি এমনি মারিয়ে যাবার জিনিস। ওদিকে সর্বদর্শন কিউয়ের দিকে তাকিয়ে দেখলুম, যারা কত কষ্ট করে চলেছেন সোনার গেট মারিয়ে, তাদের অধিকাংশেরই আপন অঙ্গে সোনার কুচি থাকার চিন্তাও স্বপ্নবৎ। অবশ্য দক্ষিণে দারিদ্র্যের সেই উৎকট হতশ্রী চেহারাটি নেই, উত্তরে নগ্নভাবে যেটা চোখে বেঁধে। দক্ষিণে দারিদ্র্যের মধ্যেও একটা লক্ষ্মীশ্রী আছে। এটা কেন, কি কারণে অত শত অর্থনীতিবিদরা জানবেন অথবা সমাজতাত্ত্বিকেরা। এটা আর্থিক কারণে না সমাজ চরিত্রের গুণে তা আমি জানি না, কিন্তু পার্থক্যটা খুবই স্পষ্ট। তিরুপতি যাবার পথে প্রায়ই ন্যাড়ামাথা বয়স্ক স্ত্রী পুরুষ চোখে পড়ে। ছেলেদের মতো চুল, যাকে বয়স্কাট বলে, তেমনি ফ্যাশনেবল চুল নিয়ে বহু গ্রাম্য স্ত্রীলোক হরদম হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে এটা খুব অবাক লাগলেও যেই মনে পড়ল এই মন্দির প্রচুর বিদেশি মুদ্রা কুড়িয়ে আনে বহির্বিশ্বে চুল বেচে পরচুলার ব্যবসায়, অমনি ব্যাপারটা বোঝা গেল। মেয়েদের কাছে সবচেয়ে মূল্যবান প্রিয়তম বস্তু হলো রূপ, বললেন পার্থসারথী। সেই রূপ চুলেই অনেকটা নিহিত। মেয়েরা যখন ভেঙ্কটেশ্বরের কাছে কিছু চেয়ে পায়, তখন তার কাছে এই প্রিয়তম বস্তুটি নিবেদন করে যায়। ভেঙ্কটেশ্বর আমাদের বড় জাগ্রত ঠাকুর। মন্দিরে ঢোকার আগে আপনাকে নাপিতখানাটা দেখিয়ে নিয়ে যাব, যেখানে মস্তক মুন্ডন করা হয়। বড় বেড়া দেওয়া দরজার পাশে ছোট বেড়া দেওয়া দরজা, সেখানেও দুটো ভাগ। সর্বদর্শনের প্রবেশপথ এক কোণে, আর স্পেশাল দর্শনের প্রবেশ মধ্যভাগে। হায় দৈব সুবিচার! বিজ্ঞাপন পড়লুম 25 টাকায় স্পেশাল দর্শন টিকিট কেনা যায়, কিন্তু আমি যতদূর বুঝলুম বিনা টিকিটের যাত্রী। আমাদের বোধহয় পাস আছে। সেই পাস হলো মিউনিসিপ্যাল কাউন্সিলের পদ আর টাউন কংগ্রেসের সভাপতিত্ব। আমি হচ্ছি ফাউ। ঢুকলুম মন্দিরে, সুমুখেই সোনার ধ্বজদণ্ড। দাক্ষিণাত্যের সমস্ত মন্দিরেই এই লক্ষণটি আছে। গর্ভগৃহের আগে চওড়া দালান, নাটমণ্ডপ, তারও আগে ধ্বজদণ্ড। ধ্বজদণ্ড এবং একটা সোনামোড়া স্তূপ মতন। এটা কি বুঝতে পারিনি। সবাই দুটোকেই প্রদক্ষিণ করছে, ওগুলির গায়ে মাথা ঠেকাচ্ছে, সিঁদুর কুমকুম ঢালছে, ঘৃত প্রদীপ জেলে দিচ্ছে নিচে। তারপর আবার তোরণ, আবার এক চিলতে উঠোন, তারপর দুটো বড় বড় সোনারই বোধহয় দরজা। তারই একটা দিয়ে ঢুকে দেখি, আহা, স্বর্গের দৃশ্য। ফুল, চন্দন, ধূপ ধুনোর সুরভির মধ্যে শুদ্ধ পবিত্র এক পরিবেশে বেশ কয়েকজন ফোঁটা কাটা ব্রাহ্মণ গোল হয়ে বসে মনের সুখে গাদা গাদা টাকা পয়সা গুনছেন দালানের একদিকে। আরেকদিকে আরও কয়েকজন ব্রাহ্মণ বসে ক্রমান্বয়ে নিবিষ্ট চিত্তে পাহাড় প্রমাণ সরু চাল বাঁধছেন। এই দালানে অর্থ অন্ন দুয়েরই ছড়াছড়ি। কোন ভারতবর্ষ! আরও একদিকে সর্বদর্শনের প্রবেশ ঘটছে এবং নিষ্ক্রান্ত হওয়াও। আমাদের জন্য এক কোণে কম্বলের আসন পেতে দেওয়া হলো।
চালটা ভোগের জন্য, টাকাগুলো প্রণামী। আমি বসে বসে আদেখলে হয়ে মুগ্ধ নয়নে টাকা গোনা দেখতে লাগলুম। ভগবত চিন্তা চুলোয় গেল। এত টাকা একসঙ্গে জীবনে দেখিনি। 10 টাকার নোট, 100 টাকার নোট, 5, 2, 1 আলাদা আলাদা তোড়া বাঁধা হচ্ছে। খুচরোও গুনে গুনে স্তূপ করা হচ্ছে ভাগে ভাগে। ওই বিশেষভাবে পবিত্র অঞ্চলটির পবিত্রতা বজায় রাখছেন বন্দুকধারী পুলিশের দল ঘিরে দাঁড়িয়ে। দালানের উত্তর পশ্চিম কোণে পিছন দিকে লোহার ব্যারাজালের মধ্যে প্রকাণ্ড এক সাদা কোড়া কাপড়ের থলি, 6-7 ফুট উঁচু হবে। ভক্তরা সারি বেঁধে এসে তার মধ্যে টাকা কড়ি ঢালছেন। সেখানে দিক থেকে সশস্ত্র পাহারা। ওই থলির নাম হুন্ডি। এটা মানতের থলি। যে যা মানত করেন ওরই মধ্যে ঢেলে দেন। ঢোকার আগেই দেখে এসেছি মন্দিরের বাইরের একটা নাপিত ঘর, যেখানে সারি বেঁধে পাশাপাশি ভক্তরা উবু হয়ে বসে চুল কাটছেন। মেয়েরাও মাথা কামাচ্ছেন হাসি মুখে। বৈদেশিক মুদ্রা উপার্জনের এমন একটি একক নিখরচার কারখানা ভারতবর্ষে আর কোথাও নেই। আমি কদাচ কুত্রাপি যা দেখিনি, এই মন্দিরে হতবাক হয়ে তাই দেখছি। এমন সময় ডাক পড়ল। উঠে গর্ভগৃহের দরজায় ঢুকলুম। এবারে সবাই সমান। এখানে সর্বদর্শন আর স্পেশাল দর্শনের আলাদা কিউ নেই। কি ভাগ্যি! ঢুকেই অন্ধকারে একটা উঁচু চৌকাটে উঠে দাঁড়ালুম। খুব ভিড়, দম আটকানো, যদিও শৃঙ্খলায় সুবিন্যস্ত যাত্রীদল। যেই মনে হলো সোনার চৌকাটে দাঁড়িয়ে আছি, অমনি কেমন তিক্ত বিস্বাদ হয়ে গেল মন। পা যেন পিছলে যেতে চায়। টাল সামলাতে হাত বাড়ালুম সোনার দরজা ধরতে। ধরি কাকে? দরজাগুলো বিরাট। চৌকো চৌকো ফোকর অবশ্য কাটা আছে, তার ভেতর আমার ক্ষুদ্র হাতটি ভরতে চেষ্টা করলুম। সামনেই একটা আলো আঁধারি ঘরের দেওয়ালে 7-8টি গডরেজের লৌহ সিন্দুক অর্ধ চন্দ্রাকারে সাজানো। সিন্দুকবৃন্দ দানবীয় গরিমায় খাড়া হয়ে আছেন সারি সারি প্রহরীর মতো। বুঝলুম ওদের মধ্যেই তিরুপতিনাথের বহু প্রসিদ্ধ রত্নাভরণ সব সুরক্ষিত। ওপাশে একটি প্রমাণ মাপের বিশাল রূপোর সিংহাসন অনাদরে উল্টে আছে পাথুরে মেঝে। দেখে আবার মনে পড়ল আমার পায়ের নিচে রয়েছে সোনা বাঁধানো চৌকাঠ। অমনি পাটা বড় দুর্বল বোধ হলো। আপনি হাত এগিয়ে এলো অবলম্বনের আশায় হলদেটে সোনার দরজার দিকে। হঠাৎ মনে পড়ে যায় পিতল শব্দটা, সঙ্গে সঙ্গে হাতে লাগে শীতল ধাতু স্পর্শ। মনে হলো ধাতু শব্দটা, এবং কেউ যেন আমার মধ্যে বলে উঠল, ওহে হাঁদারাম, দেবতার কাছে পিতলও যা, সোনাও তা, রূপও তা, লোহাও তা, সবই তো ধাতু, মাটির বুকের জিনিস। সোনার আর লোহার যা তফাৎ তা কেবল তোমার কাছে। ভেঙ্কটেশ্বরের তাতে বইই গেল। মানুষের দোষে দেবতার উপর রাগ করে কি করবে? তক্ষুনি সামনে চেয়ে দেখি পুরোহিত মস্ত স্বর্ণ প্রদীপ তুলে ধরেছেন। তাতে ঝলমলিয়ে উঠেছে ভেঙ্কটেশ্বরের মণিরত্ন খচিত বিপুল তিলক শোভিত চোখে চন্দনের পট্টি বাঁধা বিগ্রহ। চিবুকেও মস্ত এক খাবলা চন্দন তিলক। মোটামুটি তাকে খুব সুশোভন সুদর্শন ভাবতে কিন্তু পারলাম না। মুখখানি যে মুখোশের মতো তিলকে তিলকে ঢাকা, আর অত ধনরত্নে অঙ্গ ভারী। দক্ষিণ হস্ত নত বড় মুদ্রায়, হাতের পাতাটি পর্যন্ত মণিরত্নের দস্তানায় ঢাকা। স্বয়ং ঈশ্বরেরও এত ঐশ্বর্যে মনে বড় ধাক্কা খায়। ভাবতে ভাবতে দেখতে দেখতে হঠাৎ আমার ঠিক পিছনের গ্রাম্য মানুষটি কাকে যেন চিৎকার করে ডেকে উঠল, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। গোবিন্দ বুঝি হারিয়ে গেছে। গোবিন্দ কোথায় গেল এই ভিড়ে, এই অন্ধকারে? ওহে গোবিন্দ, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে পিছনে একদল ব্যাকুল স্ত্রী পুরুষ স্তব্ধ মন্দির কাঁপিয়ে দিয়ে সমস্বরে ডেকে ওঠে, গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ। সেই কাতর গোবিন্দ ডাক আর থামল না। সর্বদর্শনের মানুষের সঙ্গে আমারও বুকের গভীরে প্রতিধ্বনিত হতে থাকল সেই আহ্বান। না, এ কোনো একজনের হারানো সন্তানের প্রতি নয়, এ
এ ডাক প্রত্যেকের যার যার নিজের হারিয়ে যাওয়া স্বকীয় সত্তার প্রতি ফিরে আসার ডাক। জীবনে তীর্থ করতে যাইনি, জানি না এটাই নিয়ম কিনা, কিন্তু আমি এর আগে কোনো দেবতার প্রতি কখনো শুনিনি এমন নিবিড়, এমন আকুল, এমন আন্তরিক, বিনা সাজের পারিবারিক সুরের ডাক। এ যেন সন্ধ্যের পর মাঠে গিয়ে না ফেরা গরুটির নাম ধরে ধরে উদ্বিগ্ন রাখালের হাঁক, কিংবা দুধের গেলাস হাতে বাগানে গিয়ে দুষ্টু ছেলেটাকে মায়ের ব্যাকুল ডাকাডাকি। এই পাগল করা গোবিন্দ হাঁকের মধ্যে কখন যেন চলে এসেছি বিগ্রহের ঠিক সামনে। পুরোহিত মাথায় স্পর্শ করিয়েছেন পবিত্র রত্নমুকুট, হাত পেতে কখন বুঝি অঞ্জলিতে নিয়েছি চরণামৃত। সামনে থেকে দেখেছি সেই চন্দন চর্চিত রত্নমূর্ছিত মূর্তি। বিগ্রহের মুখ দেখা গেল না, মুখ দেখতে পেলুম না। মনে এই খুঁতখুঁতুনি নিয়ে বেরিয়ে এলুম। মাঝখানে দড়ি বাঁধা, এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে ফিরে বেরিয়ে আসছেন ভক্তরা। ভেতরে মন্দিরের প্রহরী পুরুতের চেরির দল কঠোর স্বরে হাঁকছেন, বেরিয়ে যান, বেরিয়ে যান। হায়, এ কি দেবতার মন্দিরে উচ্চারণ করার যোগ্য কথা? এরা ৩-৪ ঘন্টা ধরে কড়া রোদের মধ্যে সারি বেঁধে অপেক্ষা করছেন, কত ভালোবাসায়, কত ধৈর্যে, শান্ত হয়ে। কত দূর দূর থেকে ভক্তরা ছুটে এসেছেন মাত্র এইটুকুর জন্য, এই অতি কৃপণ একটি মুহূর্তের ঝাঁকি দর্শন। এ তো ফাঁকি দর্শন, এ কি অতৃপ্তি নিয়ে ঘরে ফেরা। মুখখানি তো মনেই থাকবে না, দেখাই হলো না যে। ভাবতে ভাবতে বেরিয়ে এসেই আবার ওপাশের দড়ির তলা দিয়ে গলে ঢুকে পড়ি। আরেকবার যাই, মুখখানা দেখে আসতেই হবে। সামনে গিয়ে পৌঁছেও সেই চন্দন কলঙ্কিত মুখোশ পরা মুখ। আবার অতৃপ্তি নিয়ে বেরিয়ে আসছি। মনে মনে ঝগড়াই করে ফেলি এবার তিরুপতিনাথের সঙ্গে। কেমন দেবতা হে তুমি, খুনে ডাকাতের মতো চোখে পট্টি বেঁধে মুখে মুখোশ পরে বসে আছো। মুখই যদি না দেখতে দিলে তবে ডেকে এনেছো কেন এতজনকে? এ কি কেবল সোনার খেলার উপর খেলা দেখে বাড়ি ফিরে যাবার জন্য? অঙ্গ তো মুড়ে রেখেছ মণিমুক্ত, মুখখানা পর্যন্ত ছোপ ছোপ চন্দনে ল্যাপা পোছা। চোখে যদি না দেখতে পেলুম তাহলে দেখাটা হবে কার সঙ্গে, কেমন করে? এমন সময় দেখা হয়ে গেল, একেবারে অভাবিত। চোখে চন্দনের পট্টি বাঁধা, চিবুকে চন্দনের পট্টি বাঁধা, কিন্তু ঠিক মধ্যেখানে ঝিকিয়ে উঠল নিখুঁত নাসার তলায় একজোড়া ঠোঁটে কালো পাথরের দুষ্টু হাসি, স্পষ্ট কৌতুকে উজ্জ্বল। কেমন জব্দ, মুখ দেখা হয়নি, নাইবা হলো। দেখি তো কেমন করে ভুলবে আমাকে। এ না দেখা মুখখানাই মনে থাকবে, তাড়া করে ফিরবে তোমাকে এই হাসিটি। কষ্টি পাথরে খোদাই সেই অনিন্দ সুন্দর হাসিটি সত্যি বুকের ভেতর খোদাই হয়ে যায়, যেন বহু পরিচিত প্রিয় বন্ধুর ঠাট্টা। ধন্য সেই নামহীন শিল্পী যার হাতে গড়া এই বিশাল কালো পাথরের বিগ্রহ। একটি পাথর কুঁদে গড়া ভেঙ্কটেশ্বরের মূর্তি। পুজো করবার জন্য দেবতার রূপ ঠিক কেমন হবার কথা জানি না, তবে কানামাছি খেলার কোনো প্রিয় সাথীকে দেখেছি বলে আমার মনে হলো। খোলা তো কেবল দুটি ঠোঁট, তাতেই রূপ, তাতেই প্রাণ, তাতেই অফুরন্ত কৌতুক। সেই রূপে আধ্যাত্মিক শান্তি বা পারত্রিক মুক্তি কে কি দেখেন জানি না, আমি দেখেছি অখণ্ড ভালোবাসা, অঢেল তারুণ্য, প্রাণশক্তি। বেরিয়ে এসেই হাতে শালপাতার বাটি ভর্তি খিচুড়ি প্রসাদ পেলুম, পোঙ্গল রাইস। সেদিন 17ই, 14-15ই পূর্ণ পোঙ্গল তিথি, দাক্ষিণাত্যে মকর সংক্রান্তির নবান্ন উৎসব। বেরিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেলুম। সামনেই দুটো বড় বড় ঝুড়ি রাখা, সবাই প্রসাদ খেয়ে ঠোঙাটি তার মধ্যে ফেলছেন। পরিচ্ছন্ন পাথরের প্রাঙ্গণে সিঁদুরটুকু পড়লেও তুলে নেওয়া যায় এমনই পরিপাটি। উত্তরাঞ্চলের কোনো তীর্থেই এটা কল্পনা করি না। সেখানে এই ঝুড়িটা পড়ে থাকতো শূন্য হয়ে, আর এঁটো ঠোঙাগুলো থাকতো ইতস্তত মাটিতে ছিটানো। তারপর কাকে, কুকুরে, ষাঁড়ে, ভিখিরিতে টানাটানি চলত। এবার এলো মন্দির প্রদক্ষিণ পর্ব। সেদিকটা বোধহয় মন্দিরের উত্তরেই হবে। মন্দির শিখরের কাছে এক কোণে একটা কালো টিনের তীরচিহ্ন লাগানো আছে। সেটা দেখিয়ে বাসু বললেন, বাইরের এই সিঁড়িতে বসে বসে একজন সাধক বহুকাল সাধনা করেন,
তাকে দেখা দিতে তিরুপতিনাথ ভেঙ্কটেশ্বর স্বয়ং একবার এইখানে মন্দিরের গায়ে আবির্ভূত হন, ঝলসে ওঠেন। এই দেখুন তার চিহ্ন। মন্দিরের সোনার চূড়োর গায়ে বহুবিধ সোনার কারুকার্য, তারই মধ্যে এক কোণে দেখি খচিত রয়েছে আকস্মিক একটি ভেঙ্কটেশ্বরের সোনার মূর্তি, তার হঠাৎ দেখা দেওয়ার স্বর্ণচিহ্ন, ডিজাইন ভাঙা, বেখাপ্পা। বাইরে এসে শীষমহলের সিঁড়িতে বসে রইলুম। ওরা মন্দিরের পেশকারের সঙ্গে কথা বলে নির্ভেজাল মহাপ্রসাদ কিনতে পাঠালেন। এ জীবনে সর্বত্রই মহাপ্রসাদে বড় ভেজালের ভয়। শুনলাম শীষমহলের সর্বত্র দেওয়ালে আয়না বসানো। একটা কি দিলে ভেঙ্কটেশ্বরের একটি নকল মূর্তি ওই ঘরে এনে দেখানো হয়। চতুর্দিকে ঘর ভর্তি করুণায় ঝলমলিয়ে ওঠেন ভেঙ্কটেশ্বর। ইন্দ্রিয়ের সে এক অসামান্য অভিজ্ঞতা। মোগল বাদশারা একটু ভেবে বের করেছিলেন রাজপুত রাজারাও নর্মের প্রসঙ্গে, এরা সেটাই প্রয়োগ করেছেন ধর্মে। মন্দ কি? অবশ্য আপাতত সে ঘরে বিরাট তালা ঝুলছে। মহাপ্রসাদের অপেক্ষায় সিঁড়িতে বসে রইলুম। অন্তবিহীন কাল ধরে আমার কানের ভেতরে কান জুড়ে বাজতে লাগলো সেই আকুল করা গোবিন্দ ডাক, আর চোখের ভেতরের চোখ দুটি ঝলসে রইল একজোড়া কালো ঠোঁটের চাপা হাসির আলোয়। বেরুবার পথে সেই ফেরিওয়ালা ছেলে এলো তিরুপতি মাহাত্ম্য বেচতে, ঠিক যেন অরণ্যদেব জাতীয় কমিক ছবিতে দৈব মাহাত্ম্য বর্ণনা করা, বেশ কমার্শিয়াল বস্তু। তারপরে দেখতে গেলুম শ্রীমতী পদ্মাবতী দেবীকে। তিনি সমতলের বাসিন্দা, স্বামীর সঙ্গে পাহাড়ে ওঠেননি, পাদদেশেই আছেন আলাদা মন্দিরে প্রতিষ্ঠিতা। দক্ষিণ মন্দিরের নিয়মে পদ্মাবতীর মন্দিরের সামনেও সুন্দর চৌকো পুষ্করিণী। শুনলাম সধবা মেয়ের অত্যাবশ্যক তুক পদ্মাবতীর সিঁদুর। স্বামী সোহাগিনী পদ্মাবতী হলেন বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী। ওদিকে পাহাড়ের ওপরে তিরুপতিনাথ স্বয়ং নারায়ণ। শুনলাম তিনি নাকি শনি দেবতাও, তাই তাঁর চক্ষু দুটি অমন চন্দনে বাঁধা। এক চিমটি সিঁদুর নিয়ে যাব নাকি সঙ্গে? এ দেখি বেশ মজার দাম্পত্য। পদ্মাবতী ছায়া ইব স্বামী সন্নিধানে থাকেন না, দিব্যি লিবারেটেড দেবী, মা কালীর মতন অবশ্য নন। স্বনির ভরা পদ্মাবতী যখন এত দূরে থেকেও সতীলক্ষ্মী স্বামী সোহাগিনী, তখন অন্য পরে কার কথা। এবারে শুরু করছি স্বর্গারোহণ পর্ব, প্রথম স্বর্গ। পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা এয়ারপোর্ট। বিকেলে প্লেনে ছুটব হায়দ্রাবাদ। ওখানে গিয়ে ধরতে হবে দিল্লির সান্ধ্য জাহাজ। রাত 10:30টায় দিল্লি, কাল ভোরবেলা কাশীর প্লেন। হায়দ্রাবাদ এয়ারপোর্টে শ্রী দামোদরন ও চন্দ্রশেখর তো উপস্থিত ছিলেনই, তাছাড়াও ছিলেন মামার বন্ধু বিজনবাবু আর ইন্দুর বন্ধু সতীশ গুপ্তাজি। আমার কুম্ভযাত্রার সংবাদে তাঁরা দুজনেই যার পর নাই উদ্বিগ্ন, বিমর্ষ হয়ে পড়লেন ও সঙ্গে সঙ্গেই দুজনে দুটি চিঠি দিলেন। একজন দিলেন এলাহাবাদের মিলিটারি হাসপাতালের সার্জেন্ট কর্নেল সিনহাকে, অন্যজন দিলেন বারাণসী অঞ্চলের ডিভিশনাল কমিশনার শ্রী মিত্তালকে। ব্যাস, আর ভাবনা নেই। ওরা বললেন দে উইল টেক গুড কেয়ার অফ ইউ। আমি সবিনয়ে চিঠি দুটি নিলুম। হায়দ্রাবাদের টিক্কুও দুটি ঠিকানা দিয়েছেন। বেশ সশস্ত্র বোধ হলো নিজেকে। এতগুলি সম্ভাব্য অভিভাবক, এছাড়াও একটা জরুরি চিঠি পেয়েছি পিবিআই এর এক কর্তা ব্যক্তির কাছে। এখন মুশকিল হচ্ছে যোগাযোগটা করব কার সঙ্গে। আমি মোটেই চয়েস থাকা পছন্দ করি না। চয়েস থাকলে ডিসিশন নেবার প্রশ্ন বাছাবাছির ঝামেলা, তার চেয়ে একটাও না থাকা ঢের ভালো। অতএব সর্বোত্তম পন্থা হবে আমার পক্ষে কারুর সঙ্গে যোগাযোগ না করা। ওদিকে আসল খবরই মন্দ। দিল্লি থেকে বারাণসী যাবার বুকিং এখনও কনফার্মড হয়নি। রিকোয়েস্ট গেছে 14 তারিখেই, এখনও তার খবর আসেনি। তবে সবাই বললেন ভাবনা নেই, ও ঠিক হয়ে যাবে। মস্ত বড় জেট প্লেন, বহু সিট খালি থাকে। ঘণ্টা 3 বাদে উদ্বিগ্ন চিত্তে 1200 মাইল পেরিয়ে দিল্লিতে নামলুম। খবর নিতে গিয়ে শুনি আমার নামে কদাপি কোনো রিকোয়েস্ট আসেনি মোটেই। সিট তো দূরের কথা, আমি নাকি কোনো ওয়েটিং লিস্টেও নেই। কাল কেন
20-র আগে বারাণসীর কোনো প্লেনেই একটাও সিট নেই, সব ভর্তি। শুনেই আমি পপাত ধরণী তলে। তাহলে অযথা আমি দিল্লিতে এলুম কেন? মধ্যপথে কে স্ট্র্যান্ডেড হতে চায় এই সুদূরে? এখন দিল্লি থেকে এলাহাবাদ যাই কি উপায়? ট্রেন? বেশ, ট্রেনেই যাব। অনেক স্পেশাল ট্রেন দিচ্ছে কুম্ভে শুনেছি, কিন্তু তাতে কি ঠিক সময় অর্থাৎ মৌনী অমাবস্যায় লগ্ন থাকতে পৌঁছাতে পারবো? মৌনী অমাবস্যা নাকি মঙ্গলবার মধ্যরাত্রে, অদ্য সোম রজনী, অর্থাৎ প্রধান স্নান কালই মধ্যরাত্রের পরে। ওটাই তো দেখতে চাই, ওই মহাস্নানে যোগ দিতে চাই। অগত্যা স্টেশন সুপারিনটেন্ডেন্টের ঘরে হানা দিই, মরিয়া। দয়া করে যদি আমার নামটা ওয়েটিং লিস্টে তুলে নেন, কাল ভোরে 6টার বোয়িং ফ্লাইটেও, 6:55 ফকার ফ্রেন্ডশিপেও। প্রায় সাহেবী চেহারার পাঞ্জাবি অফিসার ভুরু তুললেন। দুটোতেই? দুঃখিত, দুটোতে হবে না, একটা ঠিক করুন। আবার চয়েস? নেহি জি নেহি ভাই সাহেব, প্লিজ স্যার, কাইন্ডলি, মেহেরবানি, দুটোতেই রাখুন আমাকে। ভয়ানক আর্জেন্ট, আমাকে যেতেই হবে যে। শেষ পর্যন্ত ভুরু নামলো, নাম উঠল দুটোতেই। এক তালিকায় আমি 33 নম্বর, অন্যটায় 15, অর্থাৎ কোনো ফ্লাইটেই ঠাঁই নেই। রাত 12:30টার পরে মন খারাপ করে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসি। কি ভাগ্যে ঠিক সময় রাজাগোপালের টেলিফোনে খবর পেয়েছে মামাবাড়ির ভীম ড্রাইভার। ভাগ্যিস ভীম ছিল, ঢের রাত হয়ে গেছে। মামাবাড়ির আদর বস্তুটা আমার মতো করে কেউ চেনেনি। মামাবাড়ির বাঘা গ্রেট ডেন সিজার পর্যন্ত আমাকে মামাবাড়ির আহ্লাদ সাপ্লাই করে। পালামে নেমেই দেখেছিলুম এয়ারপোর্টে শ্রীমতী মায়া রায় এবং শ্রী নীতিশ সেনগুপ্ত প্রতীক্ষায় দাঁড়িয়ে। না, এরা ঠিক আমাকে রিসিভ করতে আসেননি অবশ্য। সিদ্ধার্থ রায়ের প্রত্যুৎগমনে উৎসুক হয়ে এরা সমাগত। কলকাতার প্লেন আসছে মুখ্যমন্ত্রীকে পিঠে নিয়ে, তাই তো? আমার প্লেনের ঠিক সামনের সিটে শ্রী ভেঙ্গল রাও দিল্লি এলেন বটে, তিনি অন্ধ্রের মুখ্যমন্ত্রী। তবে কাল একটা কিছু মিটিং টিটিং আছে বোধহয় মুখ্যমন্ত্রীদের নিয়ে। দুদিন পরেই বোঝা গেল 17ই রাত্রে দিল্লিতে মুখ্যমন্ত্রীদের আগমন কেন ঘটেছিল। পরদিন 18ই কিসের মিটিং ছিল তাদের। 19এই ঘটল লোকসভার নির্বাচনের ঐতিহাসিক ঘোষণা। নীতিশ আমাদের প্রেসিডেন্সি কলেজের বন্ধু, হঠাৎ দেখা হতে খুব খুশি হলো। আমারও খুব ভালো লাগলো। সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত নীতিশ, তার মধ্যে একটা কবি প্রকৃতি লুকিয়ে আছে। একবার লন্ডন থেকে কেমব্রিজে আমাদের বাড়িতে আসতে গিয়ে রাস্তার শোভা নিরীক্ষণ করতে করতে নীতিশ পথ ভুলে সোজা নরিচে চলে গিয়েছিল। সেখানে নেমে স্টেশন থেকে কেমব্রিজে ফোন করে বললে, এবার কি হবে? সেই নীতিশ। হায় হায়, তখনই কেন নীতিশকে বললুম না? ভিআইপি কোটায় একটা সিট হয়তোবা জোগাড় করে দিত। এখন রাত্রি 12:30, কাকেই বা পাবো, কোথায় বা যাব? কাল প্রথম প্লেন 6টায়, রিপোর্টিং টাইম 5টা। তার আগে কোনো রকমে দড়ি টানাটানি করা যাবে না। মহামান্য দড়িরা সবাই নিদ্রামগ্ন থাকবেন। দিল্লিতে বহুদিন বাস করেছি, একদম চেনাশোনা নেই তা নয়, কিন্তু সময়টা যে বড়ই বেয়ারা। কি করি? হঠাৎ মনে পড়ল সুনীলদার কথা। অমনি গাড়িটা নিয়ে সোজা উপস্থিত হলুম আমার দাদা ভাইয়ের বন্ধু সুনীল ভট্টাচার্যের বাড়িতে। ঘুমন্ত পাড়া, নিস্তব্ধ ঘুমন্ত বাড়ি। ভীম আর আমি বেপরোয়া। পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকে খুব সে পুলিশি হামলা জুড়ে দিল। আমি সদরে, ভীম খিড়কির চার্জে। বৌদি ঘুম চোখে উঠে ভয় টয় পেয়ে 1 ইঞ্চি দৌড় খুললেন। আমাকে দেখে তার চক্ষু স্থির। এই না হলে ননদিনী রায়বাঘিনী? মাঝরাত্রিরে উৎপাত করে ভালোবাসা আদায়, কি উপদ্রব! কিন্তু এশা বৌদি অন্য জাতের বৌদি। অম্লান বদনে উঠে এসে আড্ডা জমালেন। কিছু তো বললেনই না, উল্টে সংক্রান্তি উপলক্ষে এক জামবাটি নলেন গুড়ের পায়েস জোর করে খাওয়ালেন। সুনীলদার বন্ধু নটরাজন আছেন পালামে রিজার্ভেশনে, তাই কাল সুনীলদাকে ধরে নিয়ে যাব 5টার সময়। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সুনীলদা সর্বশক্তিমান। আড্ডা মেরে 1:30 নাগাদ ফিরলুম। তারপর অ্যালার্ম লাগিয়ে ঘুম। ভোররাত্রে উঠে তল্পিতল্পা গুটিয়ে দে দৌড়।
সুনীলদার বাড়িতে গিয়ে হায় রে, আবারও সেই দুর্ধর্ষ কাণ্ড। সুনীলদার ঘুম আর ভাঙে না। ধাপ্পড় ধাঁই করে ধাক্কিয়ে দরজা তো খোলানো হলো। লজ্জিত ঘুমন্ত সুনীলদাকে কোনো রকমে গ্রেপ্তার করে গাড়িতে পুড়ে নিয়েই ছুট ছুট পালাম। 5:30 বেজে গেছে। না, 6টার বোয়িংয়ে আর হলো না। কেবল খাজুরাহোমুখী শিল্পকাতর মার্কিনী ভ্রমণার্থীতেই তিনি পরিপূর্ণ। তাছাড়া বাকি সবকটা সিটও ভরা। 33 জনের ওয়েটিং লিস্টের একজনেরও ঠাঁই হবে না। এবার বারাণসীর ফকার ফ্রেন্ডশিপে দিকেই ভিড়ি। না, ওতেও হবে না। ভদ্রলোক অনায়াসে মাথাটি নেড়ে চলে গেলেন। তার চেয়ে বরং লখনৌ যান বলে। সত্যি এদের আচরণ দেখে মনে হয় যন্ত্রমানব দিয়ে কাজ চালানোয় বরং আরেকটু দয়ামায়া থাকার চান্স আছে। অনেকক্ষণ ধরে কাতর অনুনয় বিনয় করে ব্যর্থ হয়ে শান্ত মানুষ সুনীলদা এবার চটে উঠে বললেন, তাহলে তো আমাকে আমার বন্ধু নটরাজনকে বলতে হয়। অমনি ষষ্ঠেন্দ্র দিয়ে বুঝতে পারলুম নিঃশব্দে কোথায় কি একটা অঘটন ঘটল। কেসটি পুরোপুরি ফেঁসে গেল। নটরাজনের নামে কর্তব্যরত অফিসারের নির্বাক মুখে যে সূক্ষ্মভাবের উন্মেষ হলো, তাতে দর্শকের হৃদয় আর যাই হোক ভরসা জন্মায় না। শান্ত কণ্ঠে তিনি বললেন, বেশ তো, তবে যান না মিস্টার নটরাজনের কাছে, তার ডিউটি 10:30টায়। এখন ভোর 5:30, আমার প্লেন 6:55-তে। এটি ছাড়া আর প্লেন নেই কালকের আগে। আমি হঠাৎ মরিয়া হয়ে বলে উঠলুম, অমশাই, নটরাজন জাহান্নামে জানা, তাকে আমি চিনি না। এখানে আপনিই সর্বসর্বা। আপনি আমার হুজুর মা বাপ, উদ্ধারকর্তা, সেভিয়ার। দয়া করে আমাকে রক্ষা করুন। সিটটা দিয়ে দিন ভাই, পুণ্য করতে কুম্ভে যাচ্ছি। আজকের ফ্লাইট মিস করলে 144 বছরের মতো ফ্লাইট মিস হয়ে যাবে, কিন্তু তখন দায়ী হবেন আপনি। গোয়িং অ্যালোন টু কুম্ভ? এক মুহূর্তে স্থির চোখে তাকালেন। একা নয় তো কি, পাপ পুণ্য কি দল বেঁধে ভাগাভাগি হয়? এই দেখুন আমার টিকিট। আমি সেই তিরুপতি থেকে এখানে ছুটে এসেছি। কি জন্যে? কেবল আজ এই এলাহাবাদে যাব বলে। আপনি একটু ইচ্ছে করলেই হয়ে যাবে। ভিআইপি সিট অনেক কিছু ফাঁক ফোকর থাকে, আমি জানি, আপনার হাতেই সব। ভদ্রলোক উত্তর না দিয়ে কী সব লিখতে লাগলেন অন্য মনে। আমার কথাটা যে অভ্রান্ত তার প্রমাণস্বরূপ মিনিট 5-এর মধ্যেই আমার সিট জুটে গেল, এবং সেই সঙ্গে আরও 3 জন যাত্রীর। আমি আহ্লাদে আত্মহারা হয়ে পড়লুম, এবং ধন্যবাদ দিতে গিয়ে ভদ্রলোকের নিরাপরাধ হাত দুখানা বোধহয় মুচড়ে ভেঙেই ফেললুম জন্মের শোধ, পরোপকারের মাসুল। আমাদের যে 4 জনের সিট মিলল, তার মধ্যে 2 জনকে মনে হলো ব্যবসাদার, আর একটি খুব শীর্ণ জরাজীর্ণ মানুষ ছিলেন। তার মাথা ঢেকে হলদে রঙের মাদুরে টুপি, তারই ফাঁকে ফাঁকে খোঁচা খোঁচা সাদা দাড়ি, গোঁফ কদিন কামানো হয়নি। বাইফোকাল সোনালি ফ্রেমের চশমার পেছনে শান্ত ঘোলাটে চোখ, পরনে মলিন মিলিটারি রিজেকশনের মাল, খাকি সোয়েটার, খাকি কোট, পায়ে খয়েরি কেটসের ফুটো দিয়ে কালো মোজা পরা আঙুল দেখা যাচ্ছে। কি করে এই বুড়ো মানুষটি এত দাম দিয়ে প্লেনের টিকিট কিনতে পারলেন? ইনি নির্ঘাত কুম্ভ পার্টি। সর্ব অঙ্গে লেখা আছে অয়মহং কুম্ভযাত্রীভ্য। এই প্লেনটা লখনৌ হয়ে কাশি ঘুরে একদম কলকাতা পর্যন্ত যাচ্ছে। ইনি কাশি, সন্দেহ নেই। হয়তো পুত্র এয়ারলাইন্সে কাজ করে। এয়ারলাইন্সেও কি পাস পায় কি জানি। সুনীলদা এবার হাস্যবদনে আমাকে নিয়ে চা কফি অভিমুখে ধাবিত হলেন। গাড়িতে বসে বসেই জুতো মোজাটা কোনো রকমে পায়ে গলিয়েছেন, কিন্তু গাড়িতে বসে বসে চাটি তো গলায় গলেনি, গলা শুকিয়ে সাহারা। প্লেনে চড়ে বসে বলি, জয় বাবা বিশ্বনাথ, কুম্ভে পৌঁছে দিও ঠাকুর। তিরুপতিনাথ তো দিল্লি আনলেন, আর দিল্লিপতি সরকার ঠাকুরের কৃপায় কাশী অবধি যাচ্ছি। এবারে কিন্তু বাবা বিশ্বনাথ, রিলে রেসে তোমার টার্ন, এবার তোমার করুণা। আমি তো বেটন মাত্র, রিলে খেলা তোমাদেরই। তারপর ব্রিফকেস থেকে পোস্টকার্ড বের করে মাকে চিঠি লিখি। কুম্ভমেলাতে যাচ্ছি মা, লক্ষ্মীটি, রাগ করো না, একটুও ভয় পেও না, সঙ্গী বহু জুটে গেছে। কথাটা মিথ্যে নয়, সঙ্গী 1 কোটি। কাশীতে যখন পৌঁছচ্ছি আর ভাবনা নেই। ওখান থেকে বাসে, ট্রেনে, ট্যাক্সিতে যে করে হোক ঠিক কুম্ভে পৌঁছে যাবই। মৌনী অমাবস্যার স্নানের লগ্নে।
লেখা শেষ করে সুন্দরী আকাশ দেবীকে ডেকে বলি, ভাই তুমি তো কলকাতায় যাচ্ছ, আমার চিঠিটা দমদমে নেমে ডাকে ফেলে দেবে। আকাশ দেবী বড়দা হলেন, তথাস্তু, কিন্তু তুমি কলকাতায় না গিয়ে কোথায় যাবে? আমাকে বোধহয় দেখলেই কলকাতা পার্টি বলে চেনা যায়, মার্কা মারা বঙ্গবালা। আমি তো কুম্ভে যাচ্ছি। কুম্ভে হঠাৎ? টুরিস্ট হয়ে নাকি স্নানে? বাড়ি বা কুম্ভে যাব, স্নান করব না তাই হয়? স্নান করতেই যাচ্ছি। এবার মেয়েটি একগাল হেসে বলল, সত্যি কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি বলো, পারলে রাখবো নিশ্চয়ই। আমার নামে কুম্ভে একটা পুজো দেবে। এবারে আমারই কি আশ্চর্য, আমি তো ভাবতেই পারিনি পালা। এই দিব্যি পাকা মেম সাহেবটি পুজো দিতে চায়। নিশ্চয়ই দেব। তোমার নাম কি? গুরদীপ কাউর। দেখতে এবং শুনতে পুরোপুরি ফিরিঙ্গি গুরদীপ ছুটে চলে গিয়ে কোত্থেকে একটা 5 টাকার নোট নিয়ে ফিরে এলো। সেটা আমার মুঠোয় গুজে দিয়ে বললেন, হাউ লাকি ইউ আর, আই উইশ আই কুড গো উইথ ইউ। আমি তো ওদিকে ভাবছি গুরদীপ নিজেই কত ভাগ্যবতী, কত অনায়াসে অচেনা অজানা একজনের হাতে সে টাকা গুঁজে দেয় পরমাত্মীয়ের কাজটা সেরে দেবার জন্য। আমি তার মঙ্গল কামনা করে পুজো দেবার কে? তাছাড়া আসল কথা, টিপতে টিপতে পুজো কেমন করে দিতে হয় তাই তো আমি জানি না। দিব্যি ইংরেজি করে গুরদীপ বলে দিলে, উইল ইউ গিভ আ পূজা ফর মি? আমি স্মার্টলি বললুম, শিওর, হোয়াই নট। অথচ জীবনে নিজের স্বামী সন্তানের জন্যও কখনো কোথাও পুজো দিইনি আমি। রিফ্লেক্স অ্যাকশনের টাকাটা ইতিমধ্যে ব্যাগে পুরে ফেলেছি। ঠিক আছে, থাকুক। আরও তো কত লোক থাকবে, কেউ না কেউ জানবে। পান্ডা টান্ডা তো থাকবেই। আমার মায়ের চিঠি গুরদীপ নিয়ে গেল। আজ 18ই, আজ ডাকে দিলে মা কালই পাবেন। মা তো ভাবছেন আমি আজকালের মধ্যেই ঘরে ফিরব। কলকাতার মেয়ে, প্রয়াগধামে যাচ্ছি, কিন্তু পথটি বড় সরল হলো না। কলকাতা, হায়দ্রাবাদ, তিরুপতি, হায়দ্রাবাদ, দিল্লি, বেনারস পর্যন্ত এতটা হয়েছে। এবার এলাহাবাদটা হলে হয় শেষ অবধি। কলেজের সার্টিফিকেটটা আছে তো? ইঞ্জেকশনের দৌলতে বাঁ হাতে যে কোনো বিশ্বশ্রীর ঈর্ষাযোগ্য গুলি হয়েছে আমার। কিন্তু গুলি দেখালে তো হবে না, পড়ছি চাই। এই সেই পড়ছি। আমার মানিব্যাগে কেবলই পড়ছি ভর্তি। পিক্কুর চিঠি, গুপ্তাজির চিঠি, বিজনবাবুর চিঠি, আমি যেন ডাক হরকরা, পরিচয়পত্রের বহুল ও ছড়াছড়ি। প্রেমের ফাঁদ পাতা সবখানে, ইংলিশ ইনস্টিটিউট থেকে মিলিটারি হসপিটাল পর্যন্ত সবগুলি সযত্নে রেখেছি। কি কোথায় ধরা পড়ে কে জানে। বেনারস নামার আগে অনেক চেষ্টা করলুম নিচে কাস্তে আকৃতির গঙ্গাটা আকাশ থেকে দেখতে। ট্রেন থেকে যা দেখেছি আগে অনেকবার, কিন্তু আকাশ থেকে গঙ্গা দেখা গেল না। নেমে দাঁড়িয়ে আছি, মাল নামেনি এখনো। ওপাশে দেখতে পেলুম সেই বৃদ্ধটি, ঠিকই ধরেছি, কুম্ভপাটি। এমন সময় দেখি এক সর্দারজির সামনে লাইন বেঁধে লোকেরা কি যেন কুপন কিনছে। কিসের কুপন? কুম্ভে যাবার কিছু নয় তো? না না, সিটি অফিসে যাবার বাসের টিকিট 5 টাকা। কুম্ভের সব কানেকশন, বাস, ট্রেন, ট্যাক্সি, সব কিছু খবর ওখানেই পাবেন। হিন্দিতে আমি এবারে ওই অন্যমনস্ক বৃদ্ধকে প্রশ্ন করি, আপনি কি বাসে করে শহরে যাবেন? তিনি বললেন, হ্যাঁ। তাহলে কি আপনার টিকিটটাও কেটে দেব? উদাসভাবে বৃদ্ধ বললেন, দিজিয়ে, শুক্রিয়া। টিকিট কিনে এনে তার কাছে 5 টাকা চাইব কিনা বুঝতে পারলুম না। চাইতে হলো না, উনি নিজেই 5টা টাকা এগিয়ে দিলেন। আমি তখন ওর মালের রসিদটা চাইলুম। মাল নামলে খালাস করে এনে দেব। উনি নীরবে রসিদটা বাড়িয়ে দেন, মিষ্টি হাসি সমেত। মাল এলে দেখি ওরটা বেডিং, একটা ছোট মিলিটারি কিট ব্যাগ ওর হাতেই ছিল। ওর মাল আমার মাল দুটোই টেনে হিঁচড়ে বাসের ভেতর তুললুম আমি। উনি কিন্তু হাঁ হাঁ করে মুঝে দিজিয়ে করে এসেছিলেন। তারপর দুজনে উঠে বসলুম বাসে, গল্প শুরু করলুম। বাবুজিকে কুম্ভে যাচ্ছেন? জি হাঁ। এমনি একলাটি? না না, ওখানে আমার মেয়ে জামাই আছে।
বেনারস থেকে কি উপায় যাবেন? ঠিক আছে, দেখি কি করি। শুনেছি অনেক স্পেশাল ট্রেন দিয়েছে, তাছাড়া বাস আছে, ট্যাক্সিও যায়। ট্যাক্সি ভাড়া কত হবে, কোনো ধারণা আছে? শুনেছি শেয়ারে 15 টাকা করে, আর পুরোটা নিলে 80। তবে এখন নিশ্চয়ই আরো বাড়িয়েছে। কত আর বাড়াবে, ডবল? ওই রকমই হবে আর কি, দেখি তো গিয়ে। হঠাৎ পথে বিরাট একটা বাংলো পড়ল, মস্ত হাতাওয়ালা বাড়ি। গেটের থামে বড় বড় অক্ষরে নাম লেখা, ডিভিশনাল কমিশনার শ্রী জে.পি. মিত্তাল। আরে আরে, এর সঙ্গেই তো আমার দেখা করার কথা বেনারসে। কি কাণ্ড! গাড়ি থামিয়ে নেমে যান। না, আগে ফোন করে দেখি। আমার বন্ধু তো নন, বন্ধুর বন্ধু। উনি সব ব্যবস্থা করে দিতে পারেন কুম্ভে যাবার। বাহ, তবে তো আপনার ভাবনা নেই। না, তা নেই। তা আমি যেভাবেই যাই না কেন বাবুজি, আপনাকেও সঙ্গে করে নিয়ে যাব। আপ কুছ ফিকর মত কিজিয়ে। বৃদ্ধ একগাল হাসলেন। বেনারসে পৌঁছে ফোন করে শুনি শ্রী মিত্তাল হঠাৎ মোগলসরাই চলে গেছেন। পরে বুঝেছি কেন গিয়েছিলেন। সেই 18 তারিখে মোগলসরাইতে কুম্ভগামী এক ট্রেনে নিদারুণ দুর্ঘটনা হয়। সে কথা আমি পরে জেনেছি ফিরতি পথে। যিনি মিত্তালের হয়ে ফোন ধরেছিলেন তাকেই আমার প্রয়োজনটি জানালুম, সতীশ গুপ্তার রেফারেন্স দিয়ে। আমি কুম্ভে যাবার ব্যবস্থা চাই। তিনি বললেন, আপনি টিওর কাছে চলে যান, আমি তাকে ফোন করে দিচ্ছি, তিনি সব বন্দোবস্ত করবেন। এই রে, টিও আবার কি? ওটি মানে তো অপারেশন থিয়েটার, টিও মানে কি থিয়েট্রিক্যাল অপারেশন? বিনীত প্রশ্ন করি, টিও কাকে বলে? ট্যুরিস্ট অফিসার। কি আশ্চর্য, তাও জানেন না? আপনার সঙ্গে কে আছেন তাদের কাউকে দিন, আমি বুঝিয়ে দিচ্ছি। আর তো কেউ নেই? হ্যাঁ, কেউ নেই, একা, কি মুশকিল। আপনি এক্ষুনি চলে যান টিও মিস্টার চক্রবর্তীর কাছে, ট্যুরিস্ট ব্যুরোতে। আমি ফোন করে দিচ্ছি। আপনার নাম? বললুম। তার নামটা আর জানা হলো না। বৃদ্ধ দাঁড়িয়ে মাল পাহারা দিচ্ছিলেন। রিকশাওয়ালারা ছেঁকে ধরেছে। ট্রেন, বাস, ট্যাক্সি সর্বত্রই তারা নিয়ে যাবে। তবে প্রয়াগ পর্যন্ত নিয়ে যেতে পারবে না, এই যা। বাসের চেহারা যা দেখলুম, বোঝা গেল ওতে যেতে পারবো না, বমি হবেই। রিকেটি রংচটা ঝরঝরে মাল আর মানুষের ভিড়ে হেলে পড়েছে। বৃদ্ধ আমার সঙ্গে একমত হলেন, বললেন, তবে ট্রেনেই যাওয়া যাক। ট্রেন? ট্রেন? রিকশাওয়ালাদের সমবেত বিদ্রুভাষ্য শোনা গেল। ট্রেনে উঠতে পারলে তো ট্যাক্সি লিজিয়ে, ট্যাক্সি। তৎক্ষণাৎ জাদু বলে কোথা থেকে এক ট্যাক্সি এসে ঢুকলো বাস স্ট্যান্ডের কম্পাউন্ডে। হাঁ হাঁ করে ছুটল রিকশাওয়ালারা। কুম্ভ, 300 রুপাইয়া। আমি এবার একটু উদ্বেগের সঙ্গে বৃদ্ধের ছেঁড়া কেটসের দিকে দৃষ্টিপাত করি। উঁকি মারছে কালো মোজা পরা বুড়ো আঙুল। তারপর আমতা আমতা করে বলি, বাবুজি, আমরা একটুখানি অপেক্ষা করি। আমি ডাবল ভাড়া অর্থাৎ 160 অব্দি রাজি, কিন্তু 300 ঠিক পারবো না। আরও কয়েকজন সঙ্গী পেলে বরং শেয়ার করা যাবে। আপনি কি বলেন? रिक्शोवालाराई जवाब देय, टैक्सी मिलेगा तब तो जाइएगा, टैक्सी मिलता ही नहीं। কি মুশকিল! এই বৃদ্ধের কাছে তো টাকা চাইবার প্রশ্নই নেই, অথচ 300 দিলে ফেরার টাকা কম পড়বে। ফেরার টিকিট তো কাটা হয়নি। এমন সময় কানের কাছে একটি খাস বিলিতি গলার মৃদু ইংরেজি শুনতে পেলাম। আর ভিড় বাড়িয়ে কাজ নেই, আমার মনে হয় এইটাই নিয়ে নেওয়া উচিত হবে। হ্যাঁ, তিনিই সেই ফুটো কেটস মাংকি ক্যাপ। মুখে মিষ্টি হাসি। বৃদ্ধস্য বাক্যং শ্রুত্যা, আমি তো বাক্যহারা অভাবম। ইনি ইংরেজি জানেন না ভেবে কত কষ্টে ভদ্রস্থ হিন্দিতে বাতচিত চালাচ্ছে এতক্ষণ। টাকার জন্য ভাববেন না, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন। আপনি ওই 80 টাকাই দিন, বাকিটা আমার। যদি এখন পুষ্পক রথ নিয়ে অপ্সরাকুল আমার সামনে আবির্ভূত হতেন, তাতেও এত আশ্চর্য হতুম না। এই খোঁচাদারি তাহলে কেবলই কৃপণতা? কিন্তু কার্পণ্যের লক্ষণ তো প্রস্তাবে নেই। তবে পরে বুঝেছি উনি অন্য জগতের বাসিন্দা, সন্ত প্রকৃতির মানুষ। আপন বহিরঙ্গের প্রতি তার মমতা নেই,
বরং নির্মমতা আছে। ৮০ থেকে দরাদরি করে ১০০ পর্যন্ত নামলেন, তারপরেই ডিল ক্লোজ করে দিলেন। আমাকে কিছুতেই আধাআধি দিতে দিলেন না। বারবার বললেন, বেটি তুমি তো আমার কন্যার বয়সী, তোমার কাছে আমার কিছুই নেওয়া উচিত না। তবে পুণ্যক্ষেত্রে সর্বদা নিচে কিছুটা খরচ করার নিয়ম, তাতে তোমার তৃপ্তি হবে, কিন্তু 1/3 বেশি আমি কিছুতেই নেব না। এবার মালপত্র সমেত ট্যাক্সিতে চড়ে বসা হলো। বৃদ্ধ বাবুজি ট্যাক্সিওয়ালার সামনে বসলেন। তার নাকি পিছনে বসতে অসুবিধা হয়। আমি পুরো গাড়ি দখল করে হাত পা ছড়িয়ে বসে নির্দেশ দিই, ট্যুরিস্ট অফিস টিওর কাছে। চক্রবর্তী মশাই টেলিফোনটি পেয়ে গেছেন বলে মনে হলো। তাছাড়া একটি দৈনিক পত্রিকার কল্যাণে আমার কিছু খুচরো লেখাও তার নজরে পড়েছে। ভদ্রলোক সত্যি অতি ভদ্র এবং যথেষ্ট কর্মকুশলী। হাসি মুখে ১০০ লোকের ন্যায় অন্যায় ১০০খানা আবদার শুনছেন, মাথা ঠান্ডা রেখে একা সামাল দিচ্ছেন। এই আসছেন ট্যুরিস্ট মেম, উস্কো খুস্কো চুল, পরনে হাফ প্যান্ট আর ৩টে ক্যামেরা। হ্যালো ম্যাডাম, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অফ ইউ। এই আসছেন তীর্থযাত্রী বাবু, সঙ্গে আধ ডজন কেটের কাপড় পরা, আলোয়ান জড়ানো ন্যাড়া মাথা বৃদ্ধা। এই যে দত্তমশাই, সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, শুনুন। আমাকেও উনি পরমাত্মীর মতো যত্ন করে ব্যবস্থাপত্র লিখে দিলেন। একটা নয়, ৩টে। পিবিআই এর চতুর্বেদীর কাছে, কুম্ভের ট্যুরিস্ট অফিসের শ্রী ডি.কে. বর্মন এবং তার সহকারী শ্রী করমপাল সিংয়ের কাছেও। বললেন, কিছু ভাবনা নেই, এক জায়গায় না হয় আরেক জায়গায় হবে। এরা তিনজনেই খুব দক্ষ লোক, সাহায্যে পটু, যাবতীয় সুব্যবস্থা হয়ে যাবে। আপনি একা মানুষ, শোবার প্রবলেম হবে না। প্রেসের ওখানে সবসময় একটা লোকের ব্যবস্থা থাকে। নিজের কোনো স্পেশাল ঝামেলা যদি না থাকে, দে উইল টেক গুড কেয়ার অফ ইউ। ট্যুরিস্ট ব্যুরোর ওখানে পাকা বাথরুম, পাকা ঘরটর আছে, ঠিক গভর্নরের ক্যাম্পের পাশেই। প্রেসও ওই একই জায়গায়। চমৎকার কটেজ আছে সব, বসার ঘরে টিভি আছে, সোফা কোচ আছে। ঘর না পেলেও ভাবনা নেই, কম্বল মুড়ি দিয়ে কোচে লম্বা হয়ে পড়বেন। পরশু রাতেই তো আমি ওখানে ছিলাম, ওভাবেই শুয়েছি তোফা আরামে। ট্যাক্সিওয়ালাকে ডেকে বললেন, এই যে লাল্লন সিং, এই মেমসাবকে খুব যত্ন করে নিয়ে যাবে, ঝুঁসির দিকে নয়, একে নৈনির দিকে নামাবে। সেখান থেকে গঙ্গাদ্বীপ ট্যুরিস্ট ব্যুরোতে যেতে খুব অল্পই হাঁটতে হবে, 2 কিলোমিটার মতো। কিন্তু মালপত্র তো উনি বইতে পারবেন না, একটা ব্যবস্থা করে দিও। কিন্তু আমার ললাটের লিখনি আলাদা। লাল্লন সিং পকেট থেকে ভাঁজ করা সেদিনের হিন্দি খবরের কাগজটি বের করে তক্ষুনি দেখিয়ে দিলে, নোটিশ বেরিয়েছে, নৈনি রাস্তা বন্ধ, একমাত্র ঝুঁসির পথই সেদিন খোলা। আপ ক্যা করেঙ্গে? দেখে শুনে চক্রবর্তী সাহেবের মুখের অলিম্পিক শিখার মতো অনির্বাণ হাসিটিও দপ করে নিবে গেল। তাহলে মালের কি হবে? হাঁটলেন না হয়, কিন্তু মাল, অতটা পথ ঝুঁসি থেকে, মানে। লালন সিং, খবরদার তুমি ওকে মাল শুদ্ধ একলা ছেড়ে দিও না। অনেক টাকা নিচ্ছ মনে রেখো। আমি কিন্তু পরে খোঁজ নেব তুমি কি ব্যবস্থা করেছিলে। মাল বয়ে ঝুঁসি থেকে টুরিস্ট লজে যাওয়া এর পক্ষে অসম্ভব। लालन सिंह हेसे एक सलाम ठुके दे। अरे साहब, लालन को तो आप जानते हैं, कुछ फिक्र मत कीजिए, सब ठीक हो जाएगा। कुली नहीं मिलेगा तो लालन है। चक्रवर्ती झुके हाथ बढ़ान। ठीक तो? টেবিলের ওপর লালন হাত মেলায়। ঠিক বাত। চক্রবর্তী হেসে বলেন, চলে যান, ভাবনা নেই, ফিরে এসে একটা খবর দেবেন স্নান কেমন হলো। আমি কৃতজ্ঞতায় দুমড়ে যাচ্ছি দেখে চক্রবর্তী হা হা হেসে বললেন, আরে দিদি, এই তো আমার কাজ, এই জন্যই তো আমি মায়না পাই, এতে ধন্যবাদের কি আছে। অথচ আমি জানি বেতনের বিনিময়ে কর্তব্য কর্ম বলে আর কিছু বাকি নেই, অন্তত এ দেশে। এখন যেখানে যেটুকু পাই সবটাই আমি কৃপা বলে মেনে নিই, প্রাপ্য বলে নয়। অধিকার বা দাবি এসব শব্দ এখন স্লোগান মাত্র। প্রাত্যহিক জীবনে আছে কেবল আসি যাই, মায়না পাই, কাজ চাইলে ওভারটাইম চাই। এই তো আমাদের কাজের ধারা। আমি জীবনের সব পাওয়াটাকে ইদানিং ধরে নিই উপরি পাওনা, ওপর টাইম, রাইট নয়, সবই প্রিভিলেজ।
বন্ধুরা, আপনারা করুণা তোমার কোন পথ দিয়ে ভ্রমণ কাহিনীর তৃতীয় পর্ব শুনলেন। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্রশ্ন, লন্ডন থেকে কেমব্রিজে আসার পথে ডক্টর নবনীতা দেবসেনের ক্লাসমেট নীতিশ পথ ভুলে সোজা কোথায় চলে গেছিলেন? বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।